যদি কেউ আপনার হাতে একটা অস্ত্র দিয়ে বলে যে ওদের না মারলে ওরা তোমাদের মেরে ফেলবে, ওকে মেরে ফেলো, ও তোমার শত্রু, আপনি কি তাকে মেরে ফেলবেন, নাকি প্রশ্ন করবেন, নাকি ভিড়ের সাথে মিশে যাবেন? আচ্ছা সত্যি করে বলুন তো, বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে যখন আপনি কাউকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক কমেন্ট করেন কিংবা ট্রোল করেন, তখন তাকে কি আপনি রক্তমাংসের মানুষ ভাবেন, নাকি স্রেফ একটা প্রোফাইল মনে করেন? আচ্ছা আজকাল আমরা কি সত্যিই নিজের মাথায় চিন্তা করি, নাকি অন্য কেউ আমাদের মগজে যা ঢুকিয়ে দেয় আমরা সেটাই বিশ্বাস করি? আজকের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আধুনিক যুগের অন্যতম এক ভয়াবহ ট্র্যাজেডি নিয়ে আজ আমাদের এই বিশেষ প্রতিবেদন। রুয়ান্ডা গণহত্যা। সে এক রক্তক্ষয়ী ইতিহাস, যেখানে 100 দিনে 8 লক্ষ মানুষকে কুপিয়ে মারা হয়েছিল। অস্ত্র ছিল দা আর ম্যাচেট, কিন্তু আসল অস্ত্র ছিল একটা রেডিও। আর আজ সেই রেডিওর জায়গায় আছে আপনার আমার স্মার্টফোন। আজকের এই প্রতিবেদনের শেষে যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলতে পারেন, হ্যাঁ আমি একজন মানুষ, তাহলে বুঝবো আমাদের আজকের এই প্রতিবেদন সার্থক। চলুন শুরু করা যাক। আজ যে ঘটনা নিয়ে আলোচনা করব সেটা ঘটেছিল 1994 সালে। দিনটা ছিল 7ই এপ্রিল। দেশটার নাম রুয়ান্ডা। আফ্রিকার এই ছোট দেশটাতে সেদিন যে নৃশংসতার বিভৎস খেলা শুরু হয়েছিল তাকে মানব সভ্যতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সবথেকে কলঙ্কময় অধ্যায় বলা যায়। টানা 100 দিন ধরে চলেছিল এক পৈশাচিক উৎসব, যেখানে মাত্র 100 দিনে প্রাণ হারিয়েছিলেন প্রায় 8 লক্ষ তুৎসী এবং শান্তিকামী হুতু সম্প্রদায়ের মানুষ। রুয়ান্ডা দেশটার নাম অনেকেই হয়তো শোনেননি, তাই বিস্তারিত ঘটনায় যাওয়ার আগে দেশটার একটু ভৌগোলিক পরিচয় দিয়ে দিই। আফ্রিকা মহাদেশের মাঝখানের পূর্ব দিকে অবস্থিত একটা দেশ হলো রুয়ান্ডা। এর চারিদিকে রয়েছে উগান্ডা, তানজানিয়া, বুরুন্ডি এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। দেশটার বেশিরভাগ অঞ্চলই রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে। পশ্চিম দিকে উঁচু পর্বতমালা এবং পূর্ব দিকে ধীরে ধীরে ঢালু হয়ে সমতল ও জলাভূমিতে মিশেছে। রুয়ান্ডার ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য এতটাই বৈচিত্র্যময় যে একে আফ্রিকার হাজার পাহাড়ের দেশ বা ল্যান্ড অফ 1000 হিলস বলা হয়। রুয়ান্ডার মাটি মূলত আগ্নেয়গিরির ছাই থেকে তৈরি, যা অত্যন্ত উর্বর। এই পাহাড়ি ঢালু জমিতেই চাষ হয় বিশ্ববিখ্যাত চা এবং কফি। অথচ এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালেই ওত পেতেছিল এক আদিম অন্ধকার। 7ই এপ্রিলের সেই সকালে আর 5টা দিনের মতোই দিগন্তের ওপার থেকে আলো এসে আলতো করে ছুঁয়ে দিয়েছিল শান্ত গ্রামগুলোকে। পুরুষেরা পা বাড়িয়েছিলেন ফসলের ক্ষেতে, মহিলারা ব্যস্ত ছিলেন ঘরকন্যায়, আর ছেলেমেয়েরা বইয়ের ঝুলি কাঁধে নিয়ে বেরিয়েছিল স্কুলের পথে। কিন্তু তারা কেউই জানতো না তাদের ব্যাগে পরম মমতায় ভরে দেওয়া সেই টিফিন বক্সগুলো আর কোনোদিন খোলা হবে না। কেউ জানতো না সেই স্কুলের চুনকাম করা বারান্দাই আর কয়েক ঘন্টা পরে হয়ে উঠবে এক একটা রক্ত ভেজা গণহত্যার সাক্ষী। 7ই এপ্রিলের সেই সকাল তাদের পরিচিত জগৎটাকে এক লহমায় বদলে দিয়েছিল এক জীবন্ত নরকে। যে প্রতিবেশী গতকাল রাতেও একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা দিয়েছিল, সেই মানুষটাই আজ হিতাহিত জ্ঞান হারিয়ে হাতে তুলে নিয়েছিল দা, তলোয়ার আর বন্দুক। ভালোবাসা আর বন্ধুত্বের ভাষা মুছে গিয়ে সেখানে জায়গা করে নিয়েছিল এক পাশবিক চিৎকার, হিংস্রতা। এক নিমেষে ধুলোয় মিশে গেছিল কয়েক দশকের জমাট বাঁধা বিশ্বাস। এই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আজ আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন এমনটা হলো? এরা কি জন্মগত শত্রু ছিল? উত্তর হলো না। হুতু এবং তুৎসীরা একই ভাষায় কথা বলে, একই অঞ্চলে বাস করে এবং ঐতিহাসিকভাবে এদের মধ্যে পার্থক্য ছিল মূলত পেশাভিত্তিক। যাদের অনেক গরু ছিল তারা তুৎসী বা পশুপালক, আর যারা চাষবাস করত তারা হুতু বা কৃষিজীবী। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই পরিচয় কোনো চিরস্থায়ী পরিচয় ছিল না। যদি কোনো হুতু কঠোর পরিশ্রমে অনেক গরুর মালিক হতো, সে অনায়াসেই তুৎসী হয়ে যেত। আবার কোনো তুৎসী গরিব হয়ে গেলে সে গণ্য হতো হুতু হিসাবে। একে বলা হতো সামাজিক বিবর্তন। রুয়ান্ডার জনসংখ্যার প্রায় 84% হুতু, আর তুৎসীরা মূলত নিলোটিক গোষ্ঠীভুক্ত পশুপালক ছিল। জনসংখ্যার প্রায় 15%। বহু বছর বিভাজনের বীজটা ছিল একেবারে অদৃশ্য, যা সাধারণ মানুষের চোখে ধরাই পড়েনি। তাহলে বিষের উৎস কোথা থেকে? বিষ বৃক্ষটা রোপণ করেছিল কে? 1930-এর দশকে বেলজিয়ামের ঔপনিবেশিক শাসকরা। তারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এক অত্যন্ত সুচতুর এবং নিষ্ঠুর চাল চেলেছিল। নিয়ে এসেছিল এথনিক আইডেন্টিটি কার্ড। বিজ্ঞান আর নৃতত্ত্বের দোহাই দিয়ে শুরু হলো এক অদ্ভুত প্রহসন। বেলজিয়াম শাসকরা মেপে দেখল মানুষের নাকের লম্বা মাপ,
খুঁটিয়ে দেখলো গায়ের রঙের তফাৎ, পরিমাপ করলো উচ্চতার। তারা প্রচার করলো যাদের নাক কিছুটা লম্বা, গায়ের রং একটু ফর্সা আর উচ্চতায় যারা একটু বেশি তারাই হলো তুৎসী। শাসকরা এদের তকমা দিল উঁচু জাত বা অভিজাত হিসাবে। আর যাদের শারীরিক গঠন একটু স্থূল, উচ্চতা কম, তারাই হলো হুতু। তাদের গায়ে লেপে দেওয়া হলো নিচু জাত বা চাষার তকমা। তারা নিয়ে এলো এথনিক আইডেন্টিটি কার্ড বা জাতিগত পরিচয়পত্র। বেলজিয়াম শাসকরা এই সহজ এবং চলমান সামাজিক পরিচয়টাকে আইডেন্টিটি কার্ডের খাঁচায় বন্দি করে দিল। বিভাজনটা হয়ে গেল চিরস্থায়ী। বিদেশি শাসকরা তুৎসীদের সংখ্যালঘু হওয়া সত্ত্বেও প্রশাসনের উঁচু পদে বসালো আর হুতুদের মনে গেঁথে দিল বঞ্চনার এক গভীর হীনমন্যতা। হাজার বছরের ভাই ভাই সম্পর্ক এক লহমায় বদলে গেল শাসক আর শাসিতের তিক্ততায়। তুৎসীদের হাতে তুলে দেওয়া হলো চাবুক, আর হুতুদের পিঠে রইল সেই চাবুকের দাগ। ঔপনিবেশিকরা দেশ ছেড়ে চলে গেল ঠিকই, কিন্তু রেখে গেল এক ভয়াবহ হীনমন্যতা আর বঞ্চনার বিষ, যার ফল হলো 1994 সালের সেই রক্তক্ষয়ী 100 দিন। আচ্ছা, এই পর্যন্ত শোনার পর এই বিভাজন কি আমাদের খুব চেনা মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই একই ঘৃণ্য রাজনীতি ব্রিটিশরা আমাদের দেশ ভারতবর্ষেও করেছিল। আমাদের জাত পাত, ধর্ম আর গোষ্ঠীর মধ্যে কৃত্রিম দেওয়াল তুলে দিয়ে তারা যেমন ডিভাইড অ্যান্ড রুল নীতি চালিয়েছিল, রুয়ান্ডাতেও ঠিক তার পুনরাবৃত্তি ঘটেছিল। যাই হোক, আবার রুয়ান্ডার কথায় ফেরা যাক। আসল ঘটনার সূত্রপাত হয়েছিল 6ই এপ্রিল 1994, গণহত্যার আগের রাতে। রাত তখন প্রায় 8:30। রুয়ান্ডার রাজধানী কিগালির আকাশটা ছিল আর 5টা রাতের মতোই শান্ত, কিন্তু কেউ জানতো না সেই আকাশের অন্ধকার চিরে ধেয়ে আসছে এক প্রলয়। রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানার ব্যক্তিগত বিমান, যার কোড নাম ছিল ডাসাল্ট ফ্যালকন, তখন রানওয়ের খুব কাছে। ঠিক সেই মুহূর্তে মাটি থেকে ছোঁড়া দুটো সারফেস টু এয়ার মিসাইল আকাশটাকে চিরে দিল। এক প্রচণ্ড বিস্ফোরণ, ডানা ভাঙা ঈগলের মতো আকাশ থেকে আছড়ে পড়ল সেই বিমান। প্রেসিডেন্টের মৃত্যুর খবর বাতাসের আগে ছড়িয়ে পড়ল কিগালির অলিতে গলিতে। কিন্তু এটাই কি সব? না, এই বিমান ভূপাতিত হওয়াটা ছিল আসলে এক মাস্টার প্ল্যানের অংশ মাত্র। একদল চরমপন্থী হুতু নেতা আগে থেকেই তৈরি করে রেখেছিল এক নীল নকশা। তারা জানতো এই মৃত্যুই হবে সেই দেশলাইয়ের কাঠি, যা গোটা রুয়ান্ডায় আগুন জ্বালিয়ে দেবে। হাবিয়ারিমানা ছিলেন একজন হুতু। তাঁর মৃত্যুতে হুতুদের মধ্যে এই ধারণা ছড়িয়ে দেওয়া হলো যে তুৎসী বিদ্রোহীরা, অর্থাৎ রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট, সংক্ষেপে আরপিএফ, তাঁকে মেরে ফেলেছে। অবশ্য অনেক ঐতিহাসিকের মতে চরমপন্থী হুতুরাই প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে মেরেছিল, যাতে তুৎসীদের ওপর গণহত্যা শুরু করার একটা অজুহাত পাওয়া যায়। এই নরহত্যায় কাজে লাগানো হয়েছিল ইন্তেরাহামোয়েদের। এদের নামের অর্থ যারা একসাথে লড়াই করে। এরা ছিল মূলত বেকার যুবকদের নিয়ে তৈরি এক প্যারা মিলিটারি ফোর্স, যাদের ট্রেনিংই দেওয়া হয়েছিল মানুষ মারার জন্য। সেই রাতটা ছিল নিস্তব্ধতার মাঝে এক বিভৎস প্রস্তুতির রাত। সারা রাত ধরে কিগালির মোড়ে মোড়ে বসানো হলো ব্যারিকেড। তুৎসীদের বাড়িগুলো আগে থেকে চিহ্নিত করা হয়েছিল। চরমপন্থী হুতু মিলিশিয়া গোষ্ঠী অর্থাৎ ইন্তেরাহামোয়েরা ট্রাকে করে অস্ত্র বিলি করতে শুরু করলো, অথচ সাধারণ মানুষ তখনও ঘুমে আচ্ছন্ন। তারা জানতো না তাদের প্রিয় প্রতিবেশীর বাড়ির দরজায় আজ যমদূত কড়া নাড়ছে। 7ই এপ্রিল সকাল। রুয়ান্ডার পাহাড়গুলোতে সূর্য উঠল ঠিকই, কিন্তু সেই আলোয় কোনো উষ্ণতা ছিল না। ছিল কেবল এক হিমশীতল মৃত্যু পরোয়ানা। পদ্ধতিগতভাবে এবং সুপরিকল্পিতভাবে শুরু হলো সেই নারকীয় ধ্বংসযজ্ঞ। এটা কোনো সাধারণ দাঙ্গা ছিল না, যেখানে মানুষ আবেগের বশে আঘাত করে। এটা ছিল এক মেকানিক্যাল জেনোসাইড, এক অতি নিখুঁত যান্ত্রিক উপায়ে সাজানো কসাইখানা। ঘাতকরা যখন গ্রামের ভেতর ঢুকলো, অনেক শিশু তখনও গভীর ঘুমে। সেই ঘুম আর ভাঙল না তাদের। বিভৎসতার শুরুটা হলো এই ঘুমন্ত শিশুদের দিয়ে। পুকুরে শুয়ে থাকা নিষ্পাপ শিশুগুলোকে বিছানা থেকে টেনে তোলা হলো। আর্তনাদ করার সুযোগটুকুও দেওয়া হলো না। বাবা মায়ের চোখের সামনেই তাদের পাথর করে দিয়ে ছোট্ট প্রাণগুলোকে পিষে ফেলা হলো। কেন জানেন? যাতে ওই মা আর বাবার শরীরের শেষ প্রতিবাদের শক্তিটুকুও নিভে যায়। সন্তানকে চোখের সামনে এভাবে শেষ হয়ে যেতে দেখার পর একজন মানুষের আর লড়াই করার ক্ষমতা কি আর থাকে? থাকে না। তাদের কাছে তখন নিজেদের মৃত্যুটা আর আতঙ্ক নয়, বরং এক যন্ত্রণাময় অপেক্ষা মাত্র। বাতাস তখন ভারী হয়ে উঠেছিল রক্তের তামাটে গন্ধে। ঘাতকদের হাতে থাকা দা বা ম্যাকারন রাইফেলগুলো কোনো বাছ বিচার করেনি। স্কুলের বারান্দাগুলো যেখানে কালো নামতা পড়ার শব্দ শোনা যেত, সেখানে তখন শুধু যন্ত্রণার গোঙানি শোনা যাচ্ছিল।
গির্জার পবিত্র বেদিতে পড়েছিল নিথর দেহ। ঘাতকরা হাসছিল, রসিকতা করছিল, কারণ তাদের কাছে ওই মানুষগুলো তখন আর মানুষ নয়, স্রেফ তেলাপোকা। এক লহমায় মুছে গেল কয়েক দশকের প্রতিবেশীমূলক আচরণ, ধুলোয় মিশে গেল মানবিকতা। 7 এপ্রিলের সেই সকাল আমাদের মনে করিয়ে দেয়, যখন ঘৃণা শাসনের হাতিয়ার হয়, তখন ঈশ্বরও অসহায় হয়ে যান। সেই 100 দিন রুয়ান্ডায় কোনো ঈশ্বর ছিলেন কিনা জানি না, কিন্তু সেদিন যে শুধু উদ্যত তলোয়ার আর মানুষের ভেতরে লুকিয়ে থাকা এক আদিম শয়তান ছিল, তার প্রমাণ ইতিহাসের প্রতিটি পাতায় লেখা আছে। কিন্তু আপনারা কি জানেন, রুয়ান্ডা গণহত্যার ইতিহাসে সব থেকে শক্তিশালী এবং হাড় হিম করা অস্ত্রটা কোনো রাইফেল বা ধারালো দা ছিল না, সেটা ছিল একটা রেডিও স্টেশন, যার পুরো নাম রেডিও টেলিভিশন লিব্রেদেস মিলকোলায়েন্স, বা সংক্ষেপে RTLM। ফরাসি ভাষায় যার অর্থ সহস্র পাহাড়ের মুক্ত রেডিও। কিন্তু এর কাজ মুক্তি দেওয়া ছিল না, এর কাজ ছিল সাধারণ মানুষের মগজে ঘৃণার বিষ ঢোকানো। 1993 সালের জুলাই মাস থেকে এই রেডিও স্টেশনটা যাত্রা শুরু করে। রুয়ান্ডা যেহেতু একটা পাহাড়ি গরিব দেশ, তাই সেখানে সংবাদপত্র বা টেলিভিশনের চেয়ে রেডিও ছিল সব থেকে জনপ্রিয় মাধ্যম। মাঠের কৃষক থেকে শুরু করে ঘরের গৃহবধূ সবার কানে পৌঁছে যেত এই রেডিওর শব্দ। এই রেডিও স্টেশনের ঘোষকরা কিন্তু গম্ভীর বা গুরুগম্ভীর ছিলেন না, তারা ছিলেন অত্যন্ত রসিক, আধুনিক এবং জনপ্রিয়। তারা পপ মিউজিক বাজাতেন, জোকস বলতেন এবং খুব ঘরোয়া ভাষায় কথা বলতেন। আর সেই হাসি তামাশার আড়ালেই তারা তুৎসিদের বিরুদ্ধে বিষ উগরে দিতেন। তুৎসিদের মানুষ হিসাবে নয়, তারা ডাকতেন ইনিএনজি বা তেলাপোকা নামে। 1994 সালের 7 এপ্রিল সকাল থেকে এই RTLM হয়ে উঠল গণহত্যার প্রধান পরিচালক। রেডিওতে ঘোষণা করা হলো, তোমরা কাজে যাও, তেলাপোকাদের মেরে ফেলো, লম্বা গাছগুলোকে কেটে ফেলো। এই কোড ল্যাঙ্গুয়েজের আড়ালে লুকিয়ে ছিল এক বিভৎস নির্দেশ। এই কাজ মানে ছিল তুৎসিদের হত্যা করা। রেডিওর ঘোষকরা সরাসরি মাইক্রোফোনে তুৎসিদের নাম এবং তাদের বাড়ির ঠিকানা ঘোষণা করতে শুরু করলো। যারা পালিয়ে লুকিয়েছিল, এই রেডিওর ইশারায় ঘাতকরা তাদের ঠিকানায় পৌঁছে যেত। তুৎসিরা যেখানেই ছিল, বাড়িতে, স্কুলে, চার্চে, সেখানেই ঝাঁপিয়ে পড়লো ঘাতকরা। যে হাত গতকাল রাতেও বন্ধুর হাত চেপে ধরেছিল, সেই হাতেই আজ উঠে এলো রক্তমাখা হাতিয়ার। কিগালির রাস্তাগুলো কয়েক ঘন্টার মধ্যে ভরে উঠল লাশে। নালা দিয়ে বয়ে যেতে লাগলো মানুষের তাজা রক্ত। কিগালির আশেপাশে 10 মাইলের মধ্যে 7 এপ্রিল দুপুর নাগাদ প্রায় কয়েক হাজার মানুষকে স্রেফ দা দিয়ে কুপিয়ে মেরে ফেলা হয়েছিল। বিশ্ব বিবেক তখন হাত গুটিয়ে বসেছিল। রাষ্ট্রপুঞ্জের শান্তি রক্ষাকারী বাহিনী তথা ইউএনও কেবল দর্শকের ভূমিকা পালন করলো, পরে একটা বিবৃতি দিয়ে দায় সেরেছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন সাধারণ মানুষ এই রেডিওর কথায় কান দিল? কারণ রেডিও থেকে প্রচার করা হয়েছিল যে যদি তোমরা তুৎসিদের না মারো, তবে ওরাই তোমাদের মেরে ফেলবে। এই সার্ভাইভাল মেকানিজম বা টিকে থাকার ভয় মানুষের বিবেককে অবশ করে দিয়েছিল। মানুষ ভাবতে শুরু করলো, প্রতিবেশীকে মারাটাই বোধহয় নিজেকে বাঁচানোর একমাত্র পথ। জানেন কি, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ বা পাকিস্তানও কিন্তু এই অসুখের শিকার। সে গল্প না হয় আরেকদিন হবে, কিন্তু এই অসুখের প্রধান উপকরণ হলো মনস্তত্ত্বের এক ভয়ঙ্কর কৌশল, যাকে বলে ডিহিউম্যানাইজেশন। অর্থাৎ কাউকে মারার আগে তার ভেতর থেকে মানুষ পরিচয়টা কেড়ে নিতে হয়। আর একটু ব্যাখ্যা করে বললে বিষয়টা এমন যে, আপনি যখন কাউকে মানুষ ভাববেন, তাকে মারতে গেলে আপনার বিবেক দংশন করবে। কিন্তু যখন বিশ্বাস করবেন যে আপনার সামনের প্রাণীটা স্রেফ একটা তেলাপোকা বা ক্ষতিকারক কোনো পতঙ্গ, যাকে মারলে সমাজ পরিষ্কার হবে, তখন তলোয়ার চালাতে আপনার আর দ্বিধা থাকবে না। এটাই হলো মানুষের ঘৃণার মানসিকতার সবচেয়ে অন্ধকার এবং নিষ্ঠুর দিক। হ্যাঁ, মানুষের মস্তিষ্ককে এভাবেই প্রোগ্রাম করে দেওয়া হয়, যেখানে ঘৃণা হয়ে ওঠে একমাত্র ধর্ম। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো গোষ্ঠীকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করা হয়েছে, তখনই তাদের থেকে মানুষ পরিচয়টা কেড়ে নেওয়া হয়েছে আগে। বিজ্ঞানীকে বলে মব মেন্টালিটি। যখন সমাজ আমাদের ঘৃণা করতে শেখায়, তখন আমাদের মস্তিষ্কের অ্যামিডালা নামক আদিম অংশটা জেগে ওঠে। এই অংশটা যুক্তি বোঝে না, মায়া বোঝে না, এটা বোঝে কেবল আক্রমণ অথবা পালানো। আধুনিক মানুষ প্রতিদিন একটা সুসভ্য মুখোশ পরে বেঁচে থাকে, কিন্তু সংকটের মুহূর্তে সেই মুখোশ খুলে বেরিয়ে আসে এক হিংস্র বন্য পশু। আজ 2026 সালে দাঁড়িয়ে রুয়ান্ডার সেই পুরনো রেডিওটার কথা মনে পড়লে আমাদের ভয় লাগে। কিন্তু আজ আমাদের হাতে থাকা স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম
কি অনেকটা সেই রেডিওর মতোই কাজ করছে না? একটু লক্ষ্য করে দেখবেন, আমাদের টাইম লাইনে যখন কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা প্রচার করা হয়, তখন কি আমাদের অবচেতন মনেও সেই আদিম ঘৃণা জন্ম নেয় না? আচ্ছা, আমরা কি আজও মানুষকে তার কাজ দিয়ে চিনি, নাকি সমাজ আমাদের চোখে জন্ম থেকে যে রঙিন চশমাটা পরিয়ে দিয়েছে তা দিয়ে বিচার করি? রুয়ান্ডার সেই আইডেন্টিটি কার্ডগুলো আসলে ছিল এক একটি সুপ্ত আগ্নেয়গিরি। কারণ যখন আপনি কাউকে তার নামের আগে একটা তকমা দিয়ে দেন, তখন আপনি আসলে তার থেকে তার মানুষ পরিচয়টা কেড়ে নেন। আধুনিক রুয়ান্ডা আজ ঘুরে দাঁড়িয়েছে। সেখানে এখন হুতু নেই বা তুৎসি নেই, সবাই এখন শুধুই রুয়ান্ডান। কিন্তু আমরা ভারতবাসীরা কি আজও সেই চশমাটা খুলে ফেলার সাহস অর্জন করতে পেরেছি, নাকি আমরাও কোনো এক বিস্ফোরণের জন্য নিঃশব্দে অপেক্ষা করছি? রুয়ান্ডার এই রক্তমাখা ইতিহাস যদি আরও গভীরভাবে জানতে চান, তবে দেখতে পারেন কালজয়ী সিনেমা হোটেল রুয়ান্ডা, অথবা পড়তে পারেন ফিলিপ গৌরভিচের সেই অসামান্য বই উই উইশ টু ইনফর্ম ইউ দ্যাট টুমরো উই উইল বি কিল্ড উইথ আওয়ার ফ্যামিলিজ। এগুলো কেবল তথ্য নয়, এগুলো মানুষের টিকে থাকার লড়াই আর চরম বিশ্বাসঘাতকতার দলিল। সবশেষে একটা কথাই বলতে চাই, একটু সচেতন থাকুন, নিজের বিচার, বুদ্ধি আর বিবেকের ওপর ভরসা রাখুন। কোনো সুযোগ সন্ধানী মানুষের প্ররোচনায় কান দেবেন না। আজ কেউ যদি আপনার কানে বিষ ঢালতে আসে, তবে বুঝে নেবেন তার আড়ালে বড় কোনো ব্যক্তিগত উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য সফল হবে আপনার আর আমার মৃতদেহের উপর দিয়ে। আপনার বা আমার রক্ত ঝরলে সেই সুযোগ সন্ধানী মানুষের সাফল্যের ধারা বয়ে যাবে, আমাদের কিন্তু কোনো লাভ হবে না। সবশেষে বলি, আমরা কি চাইবো আমাদের সাজানো সংসারগুলো কারো দাবার ঘুঁটি হয়ে উঠুক? না। জানেন তো, ঘৃণা ছড়ানো সহজ, কিন্তু সেই আগুনে ঘর পড়লে ফেরার পথ থাকে না। তাই কোনো রকমের প্ররোচনায় পা দেওয়ার আগে একবার থামুন, একটু ভাবুন, নিজের মনুষ্যত্বকে প্রশ্ন করুন, নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে দিন। আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চেনার প্রতিজ্ঞা করুন। ভালো থাকবেন, সচেতন থাকবেন। দেখা হবে পরের প্রতিবেদনে। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।